Cairo Rehab. Live a pain-free life. আমাদের বডিতে কিছু ইনবর্ন মেকানিজম করা আছে, মানে আমরা কিন্তু যতটা সোজাভাবে আমরা ভাবি যে আমরা মানুষ হিসাবে চলছি এতটা সোজা নই। ইটস এ ভেরি কমপ্লেক্স ফিজিওলজি যেটা হচ্ছে। তো এই মডুলেশন মানে পেন, আমি পেনের পার্সপেক্টিভে যদি বলি, কোনোভাবে পেন কমানো যায় বা বাড়ানোও যেতে পারে। কমানো যদি না যেত, আমাদের ছোট্ট কেউ এরকম আঘাত করলে আমরা হয়তো মারা যেতে পারতাম, বোঝা গেছে? বা ছোটোখাটো পেনে আমাদের সবসময় ডাক্তারের কাছে বসে থাকতে হতো। আমাদের শরীরের মধ্যে ইনবিল্ট কিছু জিনিস আছে যেগুলো ওই পেন সেন্সেশনটাকে কমিয়ে দেয় কোনোভাবে, বোঝা গেছে? এই যে প্রিন্সিপালটা স্টাডি করেই ওষুধপত্রগুলো আবিষ্কার করা হয়েছে। মানে এটার ইউটিলিটি এইটা, আমরা যে একটা হঠাৎ করে হলে আমরা সব থেকে পেনের কী ওষুধ খাই, আমাদের তো যারা ফিজিওথেরাপিস্ট তারাও তো টুকটাক লিখে দেয়, বলে দেয় তো যে এই ওষুধটা খাবে, এটা তো স্বাভাবিক, এটা নিয়ে কোনো আমাদের দেশের যা প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এটা খুব স্বাভাবিক। আমাকে একটা ওষুধ তো বলে দিতে হবে। আমরা কী ওষুধ সব থেকে কমনলি বলি বলো? একটা এনসেটস বলি, প্যারাসিটামল বলে দিই, এনসেটস বলে দিই। তাহলে এই এনসেটসটা কীভাবে কাজ করে? নর্মালি এই যে জায়গাটাতে ট্রানজাকশন হচ্ছে, পেন শুরু হচ্ছে, সেখানে কিছু ইনফ্লেমেটরি কেমিক্যালস বেরোয়, প্রোস্টাগ্ল্যান্ডিন বলা হয় সেগুলোকে, ঠিক আছে? ইন্টারলিউকেন্স বলা হয়, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, অনেকগুলো নাম দিতে পারি, আমি গাল ভরা নাম অনেক দিতে পারি, কিন্তু এই নামগুলোকে ও গিয়ে কমিয়ে দেয়। তার ফলে ওইখানে ওই যে আমরা এত একটু পড়াশোনা করেছি বলে এই ভাষা দিই, আর ধরো গায়ের কেউ সে বলতে নোংরা জমেছে, নোংরা পরিষ্কার করে দিচ্ছি, কথাটা তো সমান। আমি নোংরা নাম দিয়েছি, ও দিয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এবার এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যারা সেল বায়োলজিস্ট তারাও প্রোস্টাগ্ল্যান্ডিনও বলবে না, তারা ইন্টারলিউকিনের কোন কমপ্লেক্স সেই অনুযায়ী বলবে, সে আমার থেকে বেশি জানে, সে ওইটুকু নিয়েই পড়াশোনা করছে সারাদিন। তো এইখানটাতে আমি ছিলাম যে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে? তাহলে ট্রান্সমিশন যদি আমরা এইভাবে দেখি যে এইখানটাতে একটা ট্রান্সমিশন হলো, হ্যাঁ, এখানে পেন গেল, এই যে ফাইবারগুলো বয় এগুলোর কিছু কিছু নাম দেওয়া আছে, ওই যেরকম নাম আমরা দিয়েছি, আমার নাম সৌমেন, ওর নাম অরুন্ধতী, সালমা, হ্যাঁ আলিমা। তো এরকম নাম দিতে হবে, তো না তো কেউ চিনতে পারবো না আমরা কাউকে, আমাদের প্রত্যেকটা নাম দিতে হবে। তো এই যে ফাইবারটা, এটাকে আমরা যদি এ ডেল্টা ধরি, আর ক্রনিক পেন যেটা বললাম অনেক দিন ধরে, একটা সাপোজ আমি বলি একজন অর্থোপেডিক্সের একটা কোলিস ফ্র্যাকচার হয়েছিল, কোলিস ফ্র্যাকচারের পেশেন্ট ম্যালিউনিয়ান হয়েছে, অনেক দিন ধরে খুব ব্যথা, এখানটা কালো হয়ে গেছে, ফুলে গেছে, ওর ব্যথা হচ্ছে, ও ডাক্তারের কাছে গেছে, 3 মাস ধরে ওষুধ খেয়েছে, কিচ্ছু হয়নি, ও ফিজিওথেরাপিস্টের কাছে এসছে। তাহলে এই পেনটাকে আমরা কি করে একটু কমানোর চেষ্টা করি, এটাকে সিআরপিএস সিনড্রোম বলে একটা সিনড্রোম বলে, অনেক দিন ধরে হয়। তো এটাকে একটা ক্রনিক পেন ডেভেলপ করে গেছে, নিউরোকেমিক্যালস প্রবলেম হচ্ছে তার সাথে সাথে। তো সেই যে জিনিসগুলো সেগুলো জেনারেলি ক্রনিক লাল দিয়ে রাখছি, একটা সি ফাইবার বলি আমরা। এবারে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, এটাও এই একটা আমাদের ভগবান প্রদত্ত জিনিস আর কি, যে মোটা মানে একটু মাইলিনেটেড থাকে, এই ডেল্টাটা একটু বেশি মাইলিনেটেড। মানে এই যে নার্ভটা এঁকেছিলাম আমি, এই নার্ভের গায়ে কিছু প্রোটেকশান থাকে, মাইলিন শীত বলে এটাকে, ঠিক আছে? তো এই শীতগুলো এটাতে কম থাকে বা নাই থাকে, আনমাইলিনেটেড বলা হয়। আনমাইলিনেটেড হলে অ্যাকশন পোটেনশিয়ালগুলো খুব স্লোলি যাবে, রাস্তাটা ভাঙাচোরা, ঠিক আছে? আর যত ভালো মাইলিনেশন হবে তত ফাস্ট হবে। গ্যালোপিং ট্রেনগুলো হয় না, অ্যাকচুয়ালি এই যে অ্যাকশন পোটেনশিয়ালের যে প্রোপাগেশন সেটাকে গ্যালোপিংই বলা হয়, গ্যালপ করে করে লাফিয়ে যায়। ওইরকম ভালো ট্র্যাক পেলে ও লাফিয়ে ছোটে। ওই জন্য মোটা যাদের তন্তুগুলো সেগুলো খুব তাড়াতাড়ি যায়, আর যেগুলো সরু তন্তু আনমাইলিনেটেড সেগুলো খুব স্লো যায়। তো আমাদের ওইভাবে তৈরি করা আছে যে ওই পেনগুলো এই সি ফাইবার দিয়েই যাবে, যেগুলো ক্রনিক পেন, ভেগ পেন, স্লো পেন, ঠিক আছে? আর যেগুলো ফাস্ট পেন সেগুলো এ ডেল্টা ফাইবার দিয়ে যাবে। এবার এর থেকে ফাস্ট কি? এর থেকে ফাস্ট কি হতে পারে? আমাদের খুব খুব একটা ভালো সেন্সেশন যেটা খুব ফাস্ট যায়, টাচ। আমরা চোখ বন্ধ করে আছি, কেউ ব্যথা আমরা একটু পরে বলি, কিন্তু টাচ দেখবে সবাই বুঝতে পারে, হালকা করে আমরা ছুঁয়ে দিলেও বুঝতে পারে যায়। টাচ খুব সেন্সিটিভ, আরও ফাইন টাচ ইজ মোর সেন্সিটিভ। কারণটা হচ্ছে আমরা যদি টাচ ভাবি, টাচ হচ্ছে এইভাবে যদি যায়, এদের না এই যে সেন্সরি যে টাচ, পেন, টেম্পারেচার যেগুলো বললাম, বা ফাস্ট পেন, স্লো পেন, এগুলো সবাই এইভাবে ক্রস করে অ্যান্টেরোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে যায়। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মানে স্পাইন থেকে, এটা তো স্পাইন থেকে থ্যালামাস যাবে। থ্যালামাস মানে ব্রেন, ব্রেনের একটা পার্ট থ্যালামাস,
তো আমরাও যখন না ফার্স্ট ইয়ার অ্যানাটমি পড়তে ঢুকি তখন এই নামগুলো, এই অ্যাবডাক্টার পলিসিস লঙ্গাস, এগুলো নিয়ে খুব টেনশনে পড়তাম, যেগুলো কী জিনিস পড়তে পারছি না। তারপর যখন বুঝলাম যে এটাকে আমরা বুড়ো আঙুল বলি, ওরা বলে পলিসিস, এইটা মানে এইরকম ব্যাপার আর কি। ঠিক আছে, লঙ্গাস মানে লঙ্গাস মানে লম্বা, আর ব্রেভিস মানে ছোটো। তো এইভাবে অ্যাবডাকশন মানে যে অ্যাবডাকশন করে, কোনটা অ্যাডাকশন করে, কোনটা এক্সটেনশন করে, কোনটা ফ্লেকশন করে, দ্যাট ইজ লাইক দ্যাট আর কি। মানে এটাকে শুধু আমরা, একটা কথা হচ্ছে যে আমরা এক্সক্লুসিভিটির জন্য এটা করেছি। আমি যদি এটাকে খুব জেনারেলাইজ করে রাখি তাহলে সবাই এটাকে নিয়ে করবে। মানে যে কোনো জিনিস, মানে আমরা যখন কোনো জিনিসের প্রিসিয়াসনেস তখনই থাকে যখন সে রেয়ার হয়। সোনা দামি কারণ সে রেয়ার, তাই তো, রেয়ার বলা হয়। তো রেয়ার জিনিসেরই দাম থাকে। আকিউপাংচার আর ডাইন রিডিংয়ের ব্যাপার হচ্ছে দুটো গ্রুপ অফ পিপল আলাদা করতে চাইছে নিজেদেরকে। দিস আর সেম থিংস। আকিউপাংচার মানে, আকিউ মানে নিডল ল্যাটিনে, আর পাংচার মানে ঢোকানো। ইটস এ আকিউপাংচার ইজ অলওয়েজ ড্রাই নিডলিং, কারণ ওরা কোনোদিনই ওটা কোনো কিছু দিত না। ঠিক আছে, এটা 3000 ইয়ার্স ওল্ড। আর ড্রাই নিডলিং 1940-50s পরে শুরু হয়েছে কনসেপ্টটা। 1970s গিয়ে প্রথম ড্রাই নিডলিং করা হয়। 2000 পর থেকে এর মুভমেন্টটা অ্যারাইজ করেছে। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, আমি যখন আকুপাংচার করতে যাই, যারা আকুপাংচার জানতো তারা খুব অপোজ করেছিল যে হোয়াই এ মেডিকেল স্টুডেন্ট উইল কাম। যদিও এটা 4টে গ্রুপের জন্য বরাদ্দ, একটা হচ্ছে এমবিবিএস, একটা হচ্ছে আয়ুর্বেদ বিএএমএস, বিএইচএমএস, আর হচ্ছে ইয়োগা ন্যাচুরোপ্যাথি। এই 4টে গ্রুপের জন্য শুধুমাত্র বরাদ্দ, আর কেউ শিখতে পারতো না আমি যখন শিখেছি। এটা মানে লিগালি পারমিসেবল নয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে কাউন্সিল আছে সেই কাউন্সিল অনুযায়ী। তো সেখানটাতে হোমিওপ্যাথিরাই ম্যাক্সিমাম জানতো। তো তাদের কথা উনি শিখে কী করবে, আমাদের বদনামি করবে আর কি। মানে ব্যাপারটা এরকম হয়েছে। কিন্তু ওই কনসেপ্টটা কিন্তু কারোর কাছে খুব একটা ক্লিয়ার নয়। আমরা সবাই পড়ি, কনসেপ্টটা ক্লিয়ার নয়। ওই সেই পিসিএম ধরে আমি চেষ্টা করি একটা। এইবারে আমি বলি অ্যাকিউপাংচারের সাথে এর কোনো কন্ট্রাডিকশন কেন নেই। আমরা কোনো রকম যখন ড্রাই নিডলিং করি তখন আমরা যে ট্রিগার পয়েন্ট খুঁজি। ট্রিগার পয়েন্ট মানে চাপ দিলে যেখানটাতে একটা ফায়ারিং মনে হবে, মনে হয় ব্যথাটা ছড়িয়ে গেল হট করে না। চাইনিজে একটা ভাষা আছে, সেটাকে বলে 80 পয়েন্ট। 80 পয়েন্ট মানে চাপ দিলে দ্যাট ইজ এ ট্রিগার পয়েন্ট। এটা আবার সায়েন্টিফিক স্টাডি হয়েছে, 92-96% ক্ষেত্রে দেখা গেছে দুটো পয়েন্ট কোরাবারেটি। এবার যে 92 যে 92 বা 96% দিয়েছে সে চিন্তাভাবনা করে 100% দেয়নি আর কি, যাতে ঝগড়াটা জিয়ে থাকে আর কি। বোঝা গেছে কি বলেছি? ইটস এ ট্রিগার পয়েন্ট, নাথিং এলস। অ্যাকিউপাংচারের মেন প্রিন্সিপাল, যেখানটা পেন হবে সেখানে প্রথমে ফোটাবে, দিস ইজ লোকাল পয়েন্ট। তারপরে আসে ডিস্টাল পয়েন্ট, তারপর আসে মাস্টার পয়েন্ট। তো আকুপাংচার বাই প্রিন্সিপাল ওয়াইজ যদি আমরা দেখি তাহলে একটু ফার মোর সুপিরিয়ার। কিন্তু ড্রাই নিডলিং যারা করা বলে উই আর সায়েন্টিফিক পিপল, উই আর সুপিরিয়ার। তো এই ঝগড়া চলতে থাক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কাজ হওয়ার অনেক কথা। ড্রাই নিডলিং ইটস এ আকুপাংচার ফার্স্ট অফ অল, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এখন আমি আকুপাংচার বলে আমার কাছে লোক কম আসবে, এই হিসাবে আমাকে ড্রাই নিডলিং বলতে হবে। ঠিক আছে, এখন ড্রাই নিডলিং দিয়ে নতুন আরেকটা কনসেপ্ট হচ্ছে পেন্স, তাই তো? টেন্সের জায়গায় পেন্স। এটা পেন্সটা কি? নিডল দিয়ে আমি ইলেকট্রিক স্টিমুলেশন দেবো। আকিউপাংচার ট্র্যাডিশনালি 3000 বছর ধরে ড্রাই নিডলিং শুধু হয়ে এসছে। 1970s ফ্রেঞ্চ কিছু নিউরোসার্জন তারা এই স্টিমুলেশন দিয়ে চালু করে। ঠিক আছে, তো এখন সবাই ইলেকট্রো আকুপাংচার করে। তো ইটস এ টেন্স মানে হচ্ছে ট্রান্সকিউটেনাস, এটা পারকিউটেনিয়াস, মানে ফুটালে ওটা পেন্স হয়ে গেল। এটা মানে অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল, ইলেকট্রিক্যাল যে এটা বলা সুপারফিশিয়াল। এবারে আর একটু যদি ডিটেলসে যাই, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড স্টিমুলেটরের নাম শোনা আছে? আমাদের 4টি ইন্ডিকেশানে স্পাইনাল কর্ড স্টিমুলেটরের ইন্ডিকেশান আছে। একটা হচ্ছে ফিল্ড ব্যাক সার্জারি সিনড্রোম, একটা হচ্ছে ফ্যান্টম লিন, একটা হচ্ছে ক্রনিক অ্যাঞ্জাইনা, আর একটা হচ্ছে সিআরপিএস। 4টেতে এফডিএ রেকমেন্ডেশন আছে। ঠিক আছে, এইবার এই রেকমেন্ডেশনগুলো তৈরি হয়েছে নিশ্চিত এভিডেন্সের উপরে। এই 4টে পেশেন্টের খেয়াল করে দেখুন, একটা বাদে সবকটা পেশেন্ট আপনাদের কাছে আসে তো। যারা একটু ভালো প্র্যাকটিস করে, যাদের মানে আমার ভালো পারফরম্যান্স মানে কি, ওই রিসেপ্টার ফিল্ডটা বেড়ে গেল, মানে আমি একটু কনফিডেন্ট, আমার কাছে ওই ধরনের পেশেন্টগুলো আই ক্যান টেক আপ, আমি রেফার না করে আই ক্যান টেক আপ। এই পেশেন্টগুলো কে বললাম? ফিল্ড ব্যাক সার্জারি সিনড্রোম, মানে সিআরপিএস আছে, ফিল্ড ব্যাক সার্জারি সিনড্রোম তো ডেফিনেটলি আছে। প্রচুর জায়গায় স্পাইনাল সার্জারি করেছে, ব্যথা কমছে না, ফিজিওথেরাপিস্টের কাছে যাও। আমাদের যদিও এটা বলাই হয় যে 95% কেসেস দরকার হয় না স্পাইনাল সার্জারির। ঠিক আছে, সেটাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া যায়, কারণ ডিস্ক প্রলাপসের জন্য সবথেকে বেশি হয়, বা স্পাইনাল ক্যানাল ডায়ামিটার ছোট হয়ে গেছে। 10-এর কম হলেই স্পাইনাল সার্জারি ইন্ডিকেশন আছে, কিন্তু 7, 5, 6 পর্যন্ত আরামসে পেশেন্ট করে, কোনো সমস্যা কিছু হয় না। আর একটা ব্যাপার যেটা বলা হয়, যেটা হচ্ছে যে স্পাইনাল যে ডিস্ক প্রলাপস, এই ডিস্ক প্রলাপসের সম্বন্ধে একটা
ভয়ঙ্কর মিথ হচ্ছে ডিস্ক প্রলাপস হলেই অপারেশন করতে হবে। এর কোনো ইন্ডিকেশন নেই, ফার্স্ট অফ অল একদম ইন্ডিকেশন নেই। ডিস্ক প্রলাপসের ইন্ডিকেশন একদম ফ্র্যাঙ্ক ইন্ডিকেশন হচ্ছে তিনটে কখন আমি সার্জারি করব। একটা হচ্ছে মোটর প্যারালিসিস হয়ে গেছে, আমার পেশেন্টের প্যারালিসিস হচ্ছে, কডা ইকুইনা সিনড্রোম হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্ট কেস। প্যারালিসিস হলে তো অবশ্যই করতে হবে। একটা পেশেন্ট হঠাৎ করে হাত পা অবশ্যই হয়ে যাচ্ছে, ডিস্ক প্রলাপস দেখা যাচ্ছে, হাত পা প্রলাপ, তাকে সার্জারির দিকে দিতে হবে, কারণ আমার আর্জেন্ট ডিকম্প্রেশন জরুরি। ব্লাডার বাউল সিমটম এলেও করতে হবে। তাছাড়া বাকি সব কিছু কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা যায়। The Cairo Rehab. Live a pain-free life.